হ্যালো বন্ধুরা, আজকের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 16 এনভায়রনমেন্টাল ইস্যু। এটা ক্লাস 12-এর এনসিইআরটির লাস্ট চ্যাপ্টার। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে বা সিবিএসসি বোর্ডে পড়ছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলি তাদেরকে এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। Human population size has grown enormously over the last 100 years. যে গত 100 বছরে মানুষের যে জনসংখ্যা সেটা কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে, এবং সেটা রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে আমরা পড়েছি যে কতটা হারে বৃদ্ধি পেয়েছিল সেটা। দিস মিনস ইনক্রিজ ইন ডিম্যান্ড ফর ফুড, ওয়াটার, হোম, ইলেকট্রিসিটি, রোডস, অটোমোবাইলস অ্যান্ড নিউমেরাস আদার কমোডিটিস। এবং যেহেতু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো মানুষের চাহিদা পূরণ করার জন্য খাবার, জল, বাসস্থান, তারপর বিদ্যুৎ, রাস্তাঘাট, যানবাহন এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় পদার্থ দরকার সেগুলোরও সংখ্যা বৃদ্ধি করা দরকার। সেগুলোর চাহিদার জন্য সেগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে, সেগুলোর ব্যবহার বৃদ্ধি পাবে। These demands are exerting tremendous pressure on our natural resources and are also contributing to pollution of air, water and soil. এবং যেহেতু ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, বেশি পরিমাণে খাবার, বেশি পরিমাণে ওয়াটার, বেশি পরিমাণে বাসস্থান, বিদ্যুৎ এগুলো দরকার হচ্ছে, তাই এগুলোর ডিমান্ড বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে যে পরিবেশের ওপর একটা অতিরিক্ত চাপ পড়ছে। আমাদের যে পরিবেশ আছে, যে প্রকৃতি আছে, তার উপর একটা অতিরিক্ত চাপ পড়ছে। এবং সেই চাপ যখন সে সহ্য করতে পারছে না, বা চাপের সঙ্গে যখন সে নিজেকে মানিয়ে নিতে পারছে না, তখনই বিভিন্ন রকমের দূষণগত সমস্যা দেখা দিচ্ছে। সেটা বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, তারপর মাটি দূষণ হচ্ছে, বিভিন্ন রকমের দূষণ হচ্ছে, পরিবেশ ক্ষতিকর হচ্ছে, পরিবেশ বিষাক্ত হচ্ছে। এবং আমাদের এই চ্যাপ্টারের বিষয় এগুলোই, যে কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে, সেগুলোর থেকে রোধ পাওয়ার উপায় কী, এগুলোই আমাদের এই চ্যাপ্টারের বিষয়। The need of the hour is to check the degradation and depletion of our precious natural resources. যে আমাদের চেক করা উচিত, আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে এই যে আমাদের প্রকৃতি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারপর মিটে যাচ্ছে, সেটা যাতে টিকে থাকে, সেটা যাতে অবক্ষয় না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড পলিউশন উইথাউট হেল্টিং দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট। এবং ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু যাতে সেটা পলিউশন না ঘটায়। আমাদের দেশ উন্নতি করতে হবে, আমাদের যে পৃথিবী আছে তাকে আরও উন্নত করতে হবে, কিন্তু এমনভাবে উন্নত করতে হবে নিয়ন্ত্রিত উপায়ে, যাতে পরিবেশের কোনো সমস্যা না হয়, পরিবেশ দূষিত না হয়। কারণ পরিবেশ যদি দূষিত হয়ে যায়, ভারসাম্য যদি বিঘ্নিত হয়, তাহলে সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করবে মানুষ ও অন্যান্য জীবজন্তুর পক্ষে। Pollution is any undesirable change in physical, chemical or biological characteristics of air, land, water or soil. তো পলিউশন বা দূষণ কি, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে যে পলিউশন হচ্ছে কি আনডিজারেবল চেঞ্জ, যে আমরা যেটাকে ডিজায়ার করি না, আমরা যেটা চাই না সেরকম একটা পরিবর্তন, ফিজিক্যাল, কেমিক্যাল ওর বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এবং সেটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে এবং জীবজ হতে পারে। এবং কার সেটা এয়ার, ল্যান্ড, ওয়াটার অর সয়েল, এবং সেটা বায়ু, ভূমি, জল এবং মাটি। তাহলে যদি বিশেষ কোনো কারণে বায়ু, ভূমি, জল এবং মাটির ভৌত, রাসায়নিক এবং জীবজ পরিবর্তন ঘটে, যেটা আমাদের পক্ষে ক্ষতিকর, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর, যেটা প্রাণী জীবজগতের পক্ষে ক্ষতিকর, তাহলে তখন বলা হবে যে সেটাকে পলিউশন বলা হবে বা দূষণ বলা হবে। Agents that bring about such an undesirable change are called as pollutants. এবং যে সমস্ত এজেন্টস বা বাহকের মাধ্যমে এই পলিউশনটা হয়, সৃষ্টি হয়, যে এই যে মাটি, তারপর বায়ু, জল ইত্যাদির যে ভৌত, রাসায়নিক, জীবজ পরিবর্তন হচ্ছে, এবং যে এজেন্টের কারণে, যে সমস্ত বাহকের কারণে, যে সমস্ত প্রাণী, জীব বা পদার্থের কারণে এগুলো হয়ে থাকে, তাদেরকে বলা হয় পলিউট্যান্টস বা দূষক। In order to control environmental pollution, the Government of India has passed the Environment Protection Act 1986 to protect and improve the quality of our environment, air, water and soil. যে পরিবেশ যে দূষণ হচ্ছে, এই দূষণটাকে রোধ করার জন্য, এই দূষণটাকে নিয়ন্ত্রিত করার জন্য ভারত সরকার 1986 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট
নামে একটা অ্যাক্ট নিয়ে আসে, একটা আইন নিয়ে আসে, যাতে কি হয় যে আমাদের যে পরিবেশ সেটা প্রোটেক্ট থাকে, সেটা সুরক্ষিত থাকে, অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আওয়ার এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। এবং বায়ু, জল এবং মাটির যে কোয়ালিটি, যে গুণগত মান সেটা বৃদ্ধি পায়, সেটা দূষণমুক্ত হয়। এর জন্য 1986 খ্রিস্টাব্দে ভারত সরকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আসেন। তো এখানে কিছু পলিউশন বিষয়ে পড়তে হবে। তো এটা বেসিক ছিল, একটা জাস্ট একটা ধারণা যে পলিউশনটা কী, পলিউট্যান্ট কী, তো আবার কী রকম প্রভাব বিস্তার করছে। তো এবার ডিটেলসে পড়তে হবে। তো প্রথমে আসছে এয়ার পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, বায়ু দূষণ এবং কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে সেগুলো। উই আর ডিপেন্ডেন্ট অন এয়ার ফর আওয়ার রেসপিরেটরি নিডস, যে আমরা বাতাসের ওপর শ্বসন কার্য জন্য নির্ভরশীল, যে আমরা শ্বাসকার্য চালাই, আমরা অক্সিজেন গ্রহণ করি বাতাস থেকে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিই, তাহলে বাতাসের সঙ্গে সম্পর্কিত। যদি অক্সিজেন গ্রহণ না করে তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না, কোনো জীব বেঁচে থাকতে পারবে না। এয়ার পলিউট্যান্টস কজ ইনজিয়ারি টু অল লিভিং অর্গানিজমস, যদি বায়ু দূষণ হয় তাহলে সেটা সমস্ত জীবের ওপর প্রভাব বিস্তার করবে, যেহেতু সমস্ত জীব তার শ্বাসকার্য সম্পূর্ণ করার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছে। দে রিডিউস গ্রোথ অ্যান্ড ইল্ড অফ ক্রপস অ্যান্ড কজ প্রিম্যাচিউর ডেথ অফ প্ল্যান্টস। তো এটা যে শুধুমাত্র জীবের, প্রাণীর ওপর প্রভাব বিস্তার করবে তা না, উদ্ভিদের উপরেও করবে, কারণ উদ্ভিদও কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে আর অক্সিজেন ত্যাগ করে। এবং যদি বায়ু দূষিত হয় তো তার কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড না নিলে কী হবে, খাবার তৈরি করতে পারবে না সড়ক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, ফলে তার যে গ্রোথ বা তার বৃদ্ধি সেটা ব্যাহত হবে, তার যে ক্রপ তৈরি করার ক্ষমতা সেটা কমে যাবে, এবং কি প্রিম্যাচিউর ডেথ অফ প্ল্যান্ট, এবং যে কোনো উদ্ভিদ ম্যাচিউর হওয়ার আগেই, পরিপক্ত হওয়ার আগেই সে মারা যাবে। Air pollutants also deleteriously affect the respiratory system of humans and of animals. এবং তাছাড়া উদ্ভিদের তো ক্ষতি করছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে রেসপিরেটরি অঙ্গ আছে, সিস্টেম আছে, বা যে শ্বসন তন্ত্র আছে তার উপর প্রভাব বিস্তার করবে। যদি বায়ু দূষিত হয় তাহলে আমাদের যে শ্বাসনালী আছে সেগুলোর মধ্যে ব্রঙ্কাইটিস বা যে জ্বালা হয়, সেই জ্বালা সৃষ্টি হবে বা দহন সৃষ্টি হবে, আমাদের শ্বসন কার্যের যে কার্যক্ষমতা সেটা কমে যাবে, বিভিন্ন রকমের রোগ দেখা যাবে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, যে যে সমস্ত রোগ দেখা যায় সেগুলো দেখা যাবে। এবং সেটা শুধু মানুষের না, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে, কারণ তারাও অক্সিজেনকে গ্রহণ করে শ্বাসকার্য চালানোর জন্য। Harmful effect depends on the concentration of pollutants, duration of exposure and the organism. যে বায়ু দূষণের ফলে কতটা এফেক্ট হবে সেটা নির্ভর করে তিনটে বিষয়ের উপর, নির্ভর করে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ পলিউট্যান্টস, যে দূষকটা আছে সেটা কতটা মাত্রাতে আছে, কতটা ঘনত্ব আছে। বেশি যদি ঘনত্বে থাকে তাহলে বেশি ক্ষতি করবে, কম ঘনত্বে থাকলে কম ক্ষতি করবে। ডিউরেশন অফ এক্সপোজিওর, এবং কতটা সময় ধরে সেই দূষণটা বায়ুর মধ্যে উপস্থিত আছে। যদি দেখা যায় যে কয়েক বছর থেকে আছে তাহলে বেশি ক্ষতি করবে, যদি দেখা যায় যে কয়েক ঘন্টার জন্য আছে তাহলে কম ক্ষতি করবে। অ্যান্ড দ্য অর্গানিজম, এবং কোন জীবের ওপর করছে তার উপর ভিত্তি করে হবে। যদি দেখা যায় যে অক্সিজেনের পরিমাণটা বায়ুমণ্ডলে কমে গেছে তাহলে সেটা প্রাণী আর প্রাণীদের উপর বেশি প্রভাব বিস্তার করবে। যদি কার্বন ডাইঅক্সাইড দূষিত হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় তাহলে সেটা উদ্ভিদের উপর বেশি প্রভাব বিস্তার করবে। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। Smoke stacks of thermal power plants, smelters, and other industries release particulate and gaseous air pollutants together with harmless gases such as nitrogen, oxygen, etc. যে থার্মাল পাওয়ার প্ল্যান্টস, যেখানে তাপবিদ্যুৎ তৈরি করা হয়, সেখানে কিছু যন্ত্র থাকে, যেমন স্মোক স্ট্যাক্স, তারপর স্মেল্টার এবং অন্যান্য কিছু যন্ত্র থাকে, যেটা কি করে, যে জ্বালানি হওয়ার পর বা দহন হওয়ার পরে কিছু যে পার্টিকুলেট, কিছু কণা তারা রিলিজ করে, তারা ত্যাগ করে। এবং সেখানে কি থাকে, সেই কণাগুলির মধ্যে কিছু গ্যাসিয়াস এয়ার পলিউট্যান্টস থাকে, কিছু বায়ু দূষক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হার্মলেস গ্যাস সাচ অ্যাজ অক্সিজেন, নাইট্রোজেন, এবং তাছাড়া কিছু দূষণবিহীন গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকে। যে অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রিতে যে দহন হয়, সেই দহনের ফলে বিভিন্ন কণা তৈরি হয়, সেই কণাগুলোর মধ্যে যে দূষক পদার্থ থাকে, আবার অদূষিত পদার্থ বা বিশুদ্ধ যে গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন, অক্সিজেন সেগুলোও থাকে। তো কি দিজ পলিউট্যান্টস মাস্ট বি সেপারেটেড অর ফিল্টার্ড আউট বিফোর রিলিজিং দ্য হার্মলেস গ্যাসেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। তো এই যে গ্যাসগুলোকে যে ত্যাগ করে দিচ্ছে, তো এর মধ্যে দূষক পদার্থ আছে আর এই হার্মলেস পদার্থ, এই গ্যাসীয় নাইট্রোজেন, অক্সিজেনও আছে।
তো নাইট্রোজেন অক্সিজেন তো পরিবেশের জন্য উপকারী, কিন্তু বাকি যে দূষক পদার্থ আছে সেগুলোকে কী করতে হবে, তার ত্যাগ হওয়ার আগে তাকে আলাদা করতে হবে এবং তাকে ফিল্টার অর্থাৎ তাকে পরিশ্রুত করে আলাদা করে তাকে বের করে দিতে হবে। তো এর জন্য কিছু যন্ত্রপাতি আছে, যেখানে এই যে ছবিও দেখতে পাচ্ছ। তো এগুলো ডিটেলসে পড়া হবে যে এই যন্ত্রপাতির সাহায্যে কী করা হয়, যে এই যে দূষক পদার্থ আছে, এই যে বড় বড় ইন্ডাস্ট্রিতে যে দূষক পদার্থগুলো থাকে সেগুলোকে আলাদা করা হয় এবং সেগুলোকে বের করে দেওয়া হয়, যাতে বাতাসে দূষক পদার্থ না যেতে পারে বড় বড় কারখানাতে। তো এর মধ্যে একটা আছে স্ক্রাবার, একটা আছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তো নিচে তো এই যে স্ক্রাবার আছে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। তো এখানে কী করা হয়, যে স্ক্রাবারের ক্ষেত্রে সালফার জাতীয় যে সমস্ত দূষক পদার্থ থাকে সাধারণত তাদেরকে আলাদা করা হয়, নিচে ডিটেলসে পড়বে। তো এখানে যে কোনো একটা ডার্টি বা নোংরা এয়ারকে এর মধ্যে দিয়ে এখান দিয়ে ট্রান্সফার করা হয়, যখন এখান দিয়ে যায় সেই যে এখান দিয়ে যখন উঠতে থাকে তখন এখানে ওয়াটার বা লাইম, লাইম বলতে কি যে চুন জল, সেটা স্প্রে করা হয়, ছড়িয়ে দেওয়া হয়। এবং এর ফলে কী হয়, যে যে কণা পদার্থ থাকে সেই কণা পদার্থগুলো, এই পার্টিকুলেট ম্যাটারগুলো নিচে পড়ে যায়, আর বিশুদ্ধ যে বাতাস সেই বাতাসটা উপরের দিকে উঠে যায় এবং বাইরে বেরিয়ে যায়, পরিবেশে বাইরে বেরিয়ে যায়। তো স্ক্রাবার এইভাবে কাজ করে। আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। এখানে কি থাকে, যে এই যে ডাস্ট পার্টিকেল আছে, ডাস্ট এয়ারের মধ্যে পাঠানো হয়। আর এখানে কিছু নেগেটিভলি এই যে ডিসচার্জ করোনা থাকে, ঠিক আছে, ডিসচার্জ করোনা থাকে যেটা নেগেটিভলি চার্জ থাকে। তো এই ডাস্ট পার্টিকেলগুলো কী হয়, যে এগুলো এই যে ডিসচার্জ করোনা এর মধ্যে থেকে যায় এবং নেগেটিভলি চার্জড ওয়ার এর মধ্যে থেকে যায় এবং ডিসচার্জ করোনা তৈরি করে। নেগেটিভলি চার্জড ওয়্যার থাকে, এই যে নেগেটিভলি চার্জড ওয়্যার অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট ওয়্যার থাকে। তো সেই ওয়্যারের মধ্যে যে ডাস্ট পার্টিকেল বা যে দূষক কণা আছে সেগুলো এর মধ্যে থেকে যায় এবং ডিসচার্জ করোনা তৈরি করে। এই ডিসচার্জ করোনাগুলো কী হয়, নিচের দিকে থিতিয়ে পড়ে, নিচের দিকে থিতিয়ে পড়ে। তাহলে কী হলো, যে দূষক পদার্থগুলো এই নেগেটিভলি চার্জড ওয়্যারের সঙ্গে যুক্ত হয়ে নিচের দিকে থিতিয়ে পড়ছে, আর বিশুদ্ধ যে এয়ারটা সেটা এখান দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এতে ক্লিন এয়ার। তো এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। কালেকশন প্লেট গ্রাউন্ডেড, এই যে নিচের দিকে প্লেটগুলো থাকে, এই প্লেটের মধ্যে এই যে ডিসচার্জ করোনা আছে এগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে। তো এগুলো ডিটেলসে নিচের দিকে পড়বো, তো আরও ক্লিয়ার হয়ে যাবে। There are several ways of removing particulate matter, the most widely used of which is the electrostatic precipitator. তো পার্টিকুলেট ম্যাটারকে বা যে দূষক কণা আছে সেগুলোকে দূর করার অনেক পদ্ধতি আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা ইন্ডাস্ট্রিতে, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এই যে এই ছবিটা দেওয়া আছে এখানে, এই এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হুইচ ক্যান রিমুভ ওভার 99% পার্টিকুলেট ম্যাটার প্রেজেন্ট ইন দ্য এক্সহস্ট ফ্রম এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যেটা কী করে, যে যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে দহন কার্য হয়, ইন্ডাস্ট্রির যেখানে দহন কার্য সম্পন্ন হয়, তো সেখান থেকে যে 99% যে দূষক পদার্থ থাকে সেগুলোকে রিমুভ করতে পারে। তাহলে কতটা এফিসিয়েন্সি, যে 99% দূষক পদার্থকে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আলাদা করে দিচ্ছে, তাহলে দূষণ অনেকটাই কমে যাচ্ছে, তাহলে অনেকটাই বেশি কার্যকারী। ইট হ্যাজ ইলেকট্রোড ওয়্যার্স It has electrode wires that are maintained at several thousand volts, which produce a corona that release electrons. তো এর মধ্যে কি থাকে, যে ছবিতে তো দেখলাম যে এর মধ্যে একটা ইলেকট্রিক ওয়্যার থাকে, যে পজিটিভ নেগেটিভ ইলেকট্রোড ওয়্যার থাকে, এবং তার মধ্যে কি অনেক ভোল্ট, সেভারেল থাউজেন্ড ভোল্ট, কয়েক হাজার ভোল্ট বা যে তড়িৎ বিভব সেটাকে নিয়ন্ত্রণ করা হয় এই দুটো ওয়্যারের মধ্যে। পজিটিভ নেগেটিভ ওয়্যার থাকে এবং তার মধ্যে অনেক ভোল্ট নিয়ন্ত্রণ করা হয়। হুইচ প্রডিউস এ করোনা, এবং যার ফলে একটা নেগেটিভলি চার্জড করোনা সৃষ্টি হয়, যে একটা এরা ইলেকট্রন ত্যাগ করে এবং একটা নেগেটিভলি চার্জড করোনা সৃষ্টি হয়, এভাবে নেগেটিভলি চার্জড করোনা সৃষ্টি হয়। ঠিক আছে, যে এখানে যেহেতু ভোল্ট সৃষ্টি হচ্ছে, একটা বৃহৎ তড়িৎ বিভব একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে, তার জন্য এখান থেকে কি ইলেকট্রন নিঃসৃত হয় এবং একটা করোনা সৃষ্টি করে। এই যে এটাকে করোনা বলে, এই যে যে করোনা অ্যাটাক করছে ওই করোনা না, যে 2020-তে যে করোনা মহামারী, এই করোনা না, এটা অন্য করোনা। এটা হচ্ছে এক প্রকার চার্জ, এক প্রকার নেগেটিভ চার্জ, যে এর মধ্যে ইলেকট্রনগুলো থাকে এবং নেগেটিভলি চার্জ সৃষ্টি করে। দিস ইলেকট্রন অ্যাটাচ টু ডাস্ট পার্টিকেলস গিভিং দেম এ নেট নেগেটিভ চার্জ। যে এই ইলেকট্রনসগুলো যখন আছে, এই যে করোনাগুলো আছে, এই যে ডাস্ট পার্টিকেল এখান দিয়ে ইয়ারকে পাস করা হয়, যে ইন্ডাস্ট্রি থেকে যে ইয়ারটা থাকে যার মধ্যে দূষক পদার্থ বিশুদ্ধ পদার্থ আছে সেগুলোকে পাস করা হয়। তো এই যে পার্টিকেলগুলো এই যে ডাস্ট এই করোনা আছে এর মধ্যে থেকে যায়, এর মধ্যে জমে যায়, ঠিক আছে, এর মধ্যে জমে যায়, এর মধ্যে জমে যায়
এবং এর ফলে কী হয়, এবং একটা নেগেটিভ চার্জ সৃষ্টি করে, নেট নেগেটিভ চার্জ সৃষ্টি করে। যে এটা একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এটা নেট নেগেটিভ চার্জ সৃষ্টি করলো। দ্য কালেক্টিং প্লেটস আর গ্রাউন্ডেড অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য চার্জ ডাস্ট পার্টিকেল। এবং এই যে নিচের দিকে কালেক্টিং পার্টিকেল থাকে, এগুলো কিন্তু পজিটিভ চার্জ থাকে। এই যে কালেক্টিভ পার্ট থাকে, এই কালেক্টিং প্লেট, যে সংগ্রাহক যে প্লেট, এগুলো পজিটিভ চার্জ থাকে। তো এগুলো যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু পজিটিভ, অ্যাট্রাক্ট করে আর সেটা নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, নিচের দিকে এভাবে নেমে যায়। অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য চার্জ ডাস্ট পার্টিকেল, এই যে ডাস্ট পার্টিকেল আছে, নেগেটিভ চার্জ ডাস্ট পার্টিকেল আছে, সেগুলো নিচের দিকে নেমে যায়। দ্য ভেলোসিটি অফ এয়ার বিটুইন দ্য প্লেটস মাস্ট বি লো এনাফ টু অ্যালাউ দ্য ডাস্ট টু ফল। তো এটা যাতে নিচের দিকে পড়ে যেতে পারে বা নিচের দিকে অধক্ষিপ্ত হতে পারে, তার জন্য এই যে এয়ারটা, এই যে বায়ুটা, যার মধ্যে বিশুদ্ধ দূষিত উভয় পদার্থ আছে, ইন্ডাস্ট্রি থেকে যে বাতাসটা বেরোচ্ছে, তার কিন্তু ভেলোসিটি বা গতিবেগ সেটা কিন্তু কম রাখতে হবে, খুব ধীরে ধীরে পাঠাতে হবে। যেখানে আস্তে আস্তে ডাস্ট পার্টিকেলগুলো যাচ্ছে, এখানে নেগেটিভ চার্জ করোনা পাচ্ছে, তখন এই করোনার মধ্যে এগুলো আটকে যাচ্ছে, এইগুলো নেগেটিভ চার্জ আছে, আর যে এই যে প্লেট আছে সেগুলো পজিটিভ চার্জ আছে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাক্ট করছে আর নিচের দিকে সেটা অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর এই ভেলোসিটিটা কম রাখতে হবে, যদি ভেলোসিটি খুব বেশি হয়ে যায় সেটা কিন্তু আর অধক্ষিপ্ত হবে না, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই ভেলোসিটি বা গতিবেগটা অত্যন্ত কম রাখতে হবে। এই স্ক্রাবার ক্যান রিমুভ, তো এরপরে আসছে স্ক্রাবার, তো এটা বোঝা গেল, এখানে এটাও বুঝিয়ে দিলাম। আর এই যে ছবি আছে, ছবিটাও দেখা যাচ্ছে, এই যে ছবিটা এখানে দেখা আছে, যে ডার্টি এয়ার, যে ইন্ডাস্ট্রি থেকে যে বাতাসটা বেরোচ্ছে, যার মধ্যে দূষিত বিশুদ্ধ সেগুলো কম গতিবেগে এখানে পাঠানো হলো। এই যে এদিকে প্রচণ্ড পজিটিভ নেগেটিভে প্রচণ্ড কী করা আছে, যে ভোল্ট, কয়েক হাজার ভোল্ট পার্থক্য সৃষ্টি করা হচ্ছে, ফলে কি ডিসচার্জ করোনা তৈরি হচ্ছে। এবং এই ডিসচার্জ করার মধ্যে ইলেকট্রন ত্যাগ হওয়ার জন্য নেগেটিভলি চার্জড ওয়্যার তৈরি হলো, ডাস্ট পার্টিকেলগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার ফলে কী হলো, এই যে কালেকশন প্লেট গ্রাউন্ড আছে, এগুলো পজিটিভ চার্জ থাকে, এগুলোর মধ্যে সে নিচের দিকে আটকে যায় এবং নিচের দিক থেকে অধিকৃত হয়ে যায়। আর যে ক্লিন এয়ার আছে সেটা বাইরে বেরিয়ে যায়। আর ক্লিন এয়ার যেহেতু বাতাসে বেশি যাচ্ছে, তাহলে কি বাতাসে খুব একটা ক্ষতি হচ্ছে না। তো এরপরে আসছে স্ক্রাবার, এই যে স্ক্রাবার আছে সেটা কীভাবে কাজ করে সেটা পড়ব। তো এই স্ক্রাবার ক্যান রিমুভ গ্যাসেস লাইক সালফার ডাইঅক্সাইড। স্ক্রাবার মূলত সালফার ডাইঅক্সাইডকে রিমুভ করে। স্ক্রাবার এস দিয়ে শুরু, সালফার ডাইঅক্সাইডও এস দিয়ে শুরু। তাই এটা মনে রাখার একটা ট্রিক, যে স্ক্রাবার দিয়ে সালফার ডাইঅক্সাইড রিমুভ করা হয়। ইন এ স্ক্রাবার দ্য এক্সহস্ট ইজ পাসড থ্রু এ স্প্রে অফ ওয়াটার অর লাইম। যে স্ক্রাবারে কী হয়, যে এই যে স্ক্রাবার ওপরে ছবি দেওয়া আছে, এই যে স্ক্রাবার এখানে ছবি দেওয়া আছে, যে এই যে বাতাসটা এখানে এখানে পাঠানো হয়, ডার্টি এয়ার, যেটা নোংরা বাতাস, যেটা ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে, তারপর এটা কি এখান দিয়ে যখন যায়, তখন এখানে ওয়াটার আর লাইম স্প্রে করা হয়, এই যে জায়গা দিয়ে আছে এই জায়গাটা দিয়ে। এই ওয়াটার আর লাইম স্প্রে করার ফলে যে যে দূষিত কণা আছে, এগুলো এই স্প্রের মাধ্যমে নিচের দিকে অধিকৃত হয়ে যায়, যেহেতু ভারী সেগুলো, আর যেগুলো বিশুদ্ধ বাতাস সেগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়। তো আর এই যে পার্টিকুলেট ম্যাটার নিচের দিকে নেমে যাচ্ছে। এটা সিম্পল ট্রিকের উপর কাজ করে এটা। দ্য এক্সহস্ট ইজ পাসড থ্রু এ স্প্রে অফ ওয়াটার অর লাইম। তো জল এবং যে লাইম বা যে চুন জল থাকে তার মাধ্যমে এটা পাঠানো হয়, স্প্রে করা হয়। রিসেন্টলি উই হ্যাভ রিয়েলাইজড দ্য ডেঞ্জার্স অফ পার্টিকুলেট ম্যাটার দ্যাট আর ভেরি ভেরি স্মল অ্যান্ড আর নট রিমুভড বাই দিস প্রেসিপিটেটার। যে এখন আমরা রিয়েলাইজ করেছি, এখন বিজ্ঞানীরা রিয়েলাইজ করতে পেরেছে বা বুঝতে পেরেছে যে যে সমস্ত কণার আকার আকৃতি খুবই কম তারা কিন্তু বেশি ক্ষতি করে। কারণ যে সমস্ত কণার আকার আকৃতি খুবই কম, তারা কি হয়, যে তারা সহজে পাস হয়ে যায়, যে বিশুদ্ধ বাতাস আছে তার সঙ্গে সহজেই পাস হয়ে যায়, সহজে চলে যায়, সেগুলিকে করোনাও অ্যাটাক করতে পারে না। আর যে স্ক্রাবার আছে, স্ক্রাবের যে ওয়াটার আর লাইম স্প্রে দেওয়া হচ্ছে তার মাধ্যমে সেটা নিচের দিকে থিতে পারে না, যেহেতু ভর কম, আকার ছোট, সহজে বাইরে পাস হয়ে যায়। আর তার জন্য আর এগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে, যে নট রিমুভড বাই এই সমস্ত প্রেসিপিটার দিয়ে সেগুলোকে রিমুভ করাও যায় না, আর এগুলো বেশি ক্ষতিও করে। খুব সহজে আমাদের শ্বাসনালীর মধ্যে পৌঁছে যায়, ফুসফুসের মধ্যে পৌঁছে যায়, অন্যান্য প্রাণীদের ফুসফুসের মধ্যে পৌঁছে যায়। অ্যাকর্ডিং টু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি, particulate size 2.5 micrometers or less in diameter, 2.5 micrometer are responsible for causing the greatest harm to human health। যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যে পলিউশনকে কন্ট্রোল করার যে সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু যেটা নিয়ন্ত্রণ করে, সেই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, তার মতে যে সমস্ত কণার সাইজ 2.5 মাইক্রোমিটারের কম বা তার থেকে কম, যে তার ব্যাসটা, যে কণাটা থাকবে সেই কণার ব্যাসটা 2.5 মাইক্রোমিটারের কম,
2.5 মাইক্রোমিটার বা তার থেকে কম, তারা কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করে, গ্রেটেস্ট হার্ম টু হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের উপর সবচাইতে বেশি ক্ষতি করে। কারণ যেহেতু আকার ছোট, খুব সহজেই এরা অক্সিজেনের মাধ্যমে আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে সেটা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিউলসের মধ্যে দিয়ে সেটা কি আমাদের ফুসফুসে চলে যাচ্ছে, অ্যালভিওলের উপর প্রভাব বিস্তার করছে, এবং এর ফলে কি আমাদের শরীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। These fine particles can be inhaled deep into the lungs and can cause breathing and respiratory symptoms. এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেগুলো খুব সহজেই ফুসফুসের গভীরে চলে যেতে পারে, অর্থাৎ অ্যালভোলাই পর্যন্ত পৌঁছে যেতে পারে, অ্যান্ড ক্যান কজ ব্রিদিং অ্যান্ড রেসপিরেটরি সিমটমস, এবং শ্বাসকার যে নিঃশ্বাস প্রশ্বাস তার উপরও প্রভাব বিস্তার করবে, ক্ষতি করবে, এবং যে রেসপিরেটরি সিস্টেম আছে, সিমটমস দেখা দেবে, যে বিভিন্ন রকম শ্বসনতন্ত্র গোলযোগ দেখা দেবে বা অসুখ দেখা দেবে। এই সমস্ত দূষিত বায়ু যদি আমরা নিঃশ্বাস মাধ্যমে প্রশ্বাসের মাধ্যমে নিই, তাহলে কি আমাদের যে শ্বাসনালী আছে সেগুলো জ্বালা করবে। তারপর যদি সেগুলো অ্যালভোলাতে পৌঁছে যায়, তো অ্যালভোলার মধ্যে যে পর্দা আছে সেগুলো সংকীর্ণ হয়ে যাবে, ফলে অক্সিজেনকে সে কালেক্ট করতে পারবে না। তারপর ফুসফুসের মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দেবে। তার মধ্যে কী কী আছে, ইরিটেশন, জ্বালানি, এই ইরিটেশন বা ইরিটেট করা একটা অস্বস্তিকর ভাব, ইনফ্ল্যামেশন, জ্বালানি, অ্যান্ড ড্যামেজ টু দ্য লাংস বা ফুসফুস ক্ষতিগ্রস্ত করবে, অ্যান্ড প্রিম্যাচিউর ডেথ, এবং অনেক ক্ষেত্রে কি যে খুবই মারাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে মারাও যেতে পারে, এতটাই ক্ষতিকর এগুলো। 2.5 মাইক্রোমিটার বা তার থেকে কম ডায়ামিটার বিশিষ্ট পার্টিকুলেট কণা খুবই ক্ষতি করে। Automobiles are a major cause for atmospheric pollution, at least in the metro cities. যে শহর এলাকার ক্ষেত্রে যে যানবাহন আছে সেগুলো কিন্তু বায়ু দূষণের জন্য প্রধান কারণ। যে যানবাহন আছে, যানবাহন থেকে ধোঁয়া নির্গত হয়, সেগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। As the number of vehicles increase on the streets, this problem is now shifting to the other cities too. যে যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাইক, তারপর চার চাকা, তারপর অন্যান্য যে সমস্ত গাড়ি আছে, লরি, ট্রাক্টর, তাছাড়া অন্য যে সমস্ত গাড়ি আছে, জেসিবি, সমস্ত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যত দেশ উন্নত হচ্ছে, তত নতুন নতুন শহরে তৈরি হচ্ছে, তত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন যে কেউ আগে বাইক একটা নেওয়া কত বিশাল ব্যাপার ছিল, কিন্তু এখন যে কোনো বাড়িতে বাইক চলে আসছে। তাহলে কি এই যে যত দিন যাচ্ছে তত যে গাড়ির সংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং তার জন্য কি এই যে বায়ু দূষণের পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শহরে তো গাড়ির যেখানে যে অ্যাভেলেবল আছে, এক একটা বাড়িতে দুটো তিনটে করে বাইক গাড়ি তো আছেই। এমনকি গ্রামে যারা ঠিকভাবে খেতেও পায় না, তাদের বাড়িতেও এখন বাইক আছে। তো যত দিন যাচ্ছে তত বাইকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং দূষণও বৃদ্ধি পাচ্ছে। Proper maintenance of automobiles along with use of lead-free petrol or diesel can reduce the pollutants they emit. তো গাড়ি যদি ব্যবহার করি, তো গাড়ির মধ্যে যদি কিছু নিয়মকানুন মেনে চলি, তাহলে কিন্তু সেই দূষণটা রোধ করা যেতে পারে। যেমন কী কী, যে লেড ফ্রি পেট্রোল আর ডিজেল, যে জ্বালানি হিসাবে যে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয় সেটা যাতে লেড ফ্রি হয়। লেড, এই যে পিবি, যে লেড আছে সেই লেডটা কিন্তু খুব ক্ষতি করে। তো এই লেড ফ্রি পেট্রোল বা ডিজেল ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, যে পলিউটেন্টস তারা ইমিট করে, যে দূষক পদার্থগুলো ইমিট করে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। Catalytic converter having expensive metals, namely platinum, palladium, and rhodium as the catalyst, are fitted into automobiles for reducing emission of poisonous gases. তো গাড়ির মধ্যে কি যে ক্যাটালাইটিক কনভার্টার নামে একটা যন্ত্র লাগানো থাকে, ক্যাটালাইটিক কনভার্টার। তো এর মধ্যে ক্যাটালিস্ট হিসাবে কী কী থাকে, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম আর রোডিয়াম, এগুলো ক্যাটালিস্ট হিসাবে থাকে। প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম, এবং যেগুলো অত্যন্ত দামি। এবং এগুলো কী করে, যে রেডিউসিং এমিশন অফ পয়জনাস গ্যাসেস, যে যখন এগুলো এই যে গ্যাসটা নির্গত হয় জ্বালানি হওয়ার পরে সাইলেন্সার দিয়ে, তো এই সেই গ্যাসের মধ্যে যে দূষক পদার্থগুলো থাকে, সেই দূষক পদার্থগুলো যে থাকে, যে গ্যাসটা বেরোয় গাড়ি থেকে, তো সেই দূষক পদার্থগুলো যে পয়জনাস পদার্থ আছে সেগুলোকে কিন্তু এগুলো সে নিয়ে এগুলোকে আর বের হতে দেয় না। এগুলো যে ইমিশন সেটাকে রোধ করে, এগুলোকে সে শোষণ করে নেয়। তো ক্যাটালাইটিক কনভার্টারটা বিশেষ কাজ করে, গাড়ির মধ্যে লাগানো থাকলে কী হবে, যে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম দিয়ে এটা তৈরি হয়, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং যে দূষক পদার্থ আছে সেগুলোকে সে শোষণ করে নেয়, এবং তার ফলে সেগুলো আর এমিশন হতে পারে না, আর এমিশন না হলে বায়ু দূষণ হবে না।
As the exhaust passes through the catalytic converter, unburned hydrocarbons are converted into carbon dioxide and water, and carbon monoxide and nitric oxide are changes to carbon dioxide and nitrogen gas. তো যখন এই এক্সহস্টটা বা যে জ্বালানির পরে যে ধোঁয়াটা সেটা বেরোচ্ছে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্য দিয়ে, তখন কি হয় যে দুরকমভাবে এটা বিক্রিয়াটা হয়ে থাকে। একটা হচ্ছে হাইড্রোকার্বন আর কনভার্টেড ইন্টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। যে হাইড্রোকার্বন যেটা থাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যে হাইড্রোকার্বন আছে সেগুলো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে কনভার্ট হয়। যে হাইড্রোকার্বন আছে সেটা কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটারে কনভার্ট হয়। তো কার্বন ডাইঅক্সাইডও ক্ষতিগ্রস্ত না, তারপর যে ওয়াটার আছে সেও ক্ষতিগ্রস্ত না, পরিবেশের পক্ষে ক্ষতিকর না। তাহলে কি হাইড্রোকার্বনটা কিন্তু ক্ষতিকর। তো এইভাবে সে দূষণটা রোধ হলো ক্যাটালাইটিক কনভার্টারের মাধ্যমে। অ্যান্ড কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রিক অক্সাইড আর চেঞ্জেস টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন গ্যাস। আর একটা বিষয় কি যে কার্বন মনোক্সাইড যেটা অত্যন্ত ক্ষতিকর, আর তার সঙ্গে কি আছে নাইট্রিক অক্সাইড যে NO, এই দুটো কি হয় যে দুটোই কিন্তু অত্যন্ত ক্ষতিকর। কার্বন মনোক্সাইড অত্যন্ত ক্ষতিকর, নাইট্রিক অক্সাইড অত্যন্ত ক্ষতিকর। এটা কার্বন ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেনে কনভার্ট হয় ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে। এখন কার্বন ডাইঅক্সাইডও খুব একটা ক্ষতিকর নয়, নাইট্রোজেন যে গ্যাস আছে তো সেও ক্ষতিকর নয়। তার ফলে কী হলো যে বায়ু দূষণটা রোধ হয়ে গেল। তো ক্যাটালাইটিক কনভার্টার এই দুটো বিক্রিয়া ঘটায়, যে একটা হাইড্রোকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এটা কনভার্ট করলো। হাইড্রোকার্বনটা ক্ষতিকর ছিল কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা ক্ষতিকর নয়, ফলে কি বায়ু দূষণ রোধ হলো। আর একটা কাজ করে যে কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড ছিল তাকে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেনে কনভার্ট করে। কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড দুটোই মারাত্মক ক্ষতিকর বায়ুর পক্ষে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন খুব একটা ক্ষতিকর নয়, ফলে কি বায়ু দূষণ রোধ হলো। Motor vehicles equipped with catalytic converter should use unleaded petrol because lead in the petrol inactivates the catalyst. তো এই যে ভেহিকেলস বা যানবাহনে, যেটা আগে আমরা দেখলাম যে পেট্রোল ডিজেলের মধ্যে যাতে লেড না থাকে, তো লেড না থাকার কারণটা কি, বা লেড থাকলে বা কী ক্ষতি হবে, যে লেড যদি থাকে তো ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে যে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম ও রোডিয়াম আছে, লেড কী করবে, যে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম ও রোডিয়াম আছে এই সমস্ত ক্যাটালিস্টটির যে ক্যাটালিটিক পাওয়ার সেটাকে কমিয়ে দেবে, সেটাকে অফ করে দেবে, সেটাকে ইনঅ্যাক্টিভেট করে দেবে। প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম এই যে ক্যাটালিস্ট আছে তাদের ক্যাটালিটিক পাওয়ারটাকে সে ইনঅ্যাক্টিভেট করে দেবে, অকার্যকরী করে দেবে। তার ফলে কি এই যে হাইড্রোকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি হচ্ছিল, নাইট্রিক অক্সাইড আর কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন তৈরি হচ্ছিল, এই যে বিক্রিয়া সেগুলো সম্পূর্ণ হবে না। ফলে কি হলো, ফলে বাতাসে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড বেরোবে, হাইড্রোকার্বন বেরোবে, ফলে বায়ু প্রচণ্ড মাত্রায় দূষিত হবে। তো এর জন্য লেড ফ্রি পেট্রোল আর ডিজেল ব্যবহার করতে হবে। তাহলে কি যে যানবাহন ব্যবহার করলেও লেড ফ্রি পেট্রোল আর ডিজেল ব্যবহার করতে হবে আর ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করতে হবে, তাহলে যানবাহন থেকে যে বায়ু দূষণ হচ্ছে সেটা অনেকটা রোধ করা যাবে। তো ফার্স্ট ভিডিও এতটা ছিল, নেক্সট ভিডিওতে বাকি যে অংশটা আছে এয়ার পলিউশনে সেটা পড়ানো হবে। বেশি বড় ভিডিও করলে আপলোড করতে আবার অনেক অসুবিধা হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্টেও কেমন লেগেছে অবশ্যই জানাও। যদি তোমরা কমেন্ট করো তো সেটা অনেকটাই বেশি মোটিভেট করে, আরও ভিডিও তাড়াতাড়ি আপলোড করতে ইচ্ছা হয়। আর স্টাডি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, ভিডিওগুলিকে অনলাইনে দেখো, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলিকে শেয়ার করো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।